সামনে রাখে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন সংক্রান্ত মামলার শুনানির আবেদন এবং তা যাতে আগিয়ে আনা হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই আবেদনও করা হয়েছিল আপনারা জানেন। এবং চট্টগ্রাম বার সদস্যকে ওকালতনামা জমা দিতে বাধা ইউনুসপন্থী আইনজীবীদের। ওকালতনামা জমা না পড়ায় সওয়ালই করতে পারলেন না চিন্ময় কৃষ্ণের আইনজীবী। খারিজ হলো এই আর্জি। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যিনি লড়াই করতে চলেছেন এই মামলা রবীন্দ্র পদে পদে বাধা দেওয়া হয়, প্রতি পদে পদে তাকে হেনস্থা করা হয় এবং তার পরবর্তী সময় তিনি যখন সমস্ত রকমের অনুমতি নিয়ে আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান সেখানে পর্যন্ত তাকে বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু পরবর্তী সময় তিনি যেমনটা আবেদন করেছিলেন তাতে একেবারে স্পষ্ট ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন সংক্রান্ত যে মামলা সেই মামলা যাতে এগিয়ে আনা সম্ভব হয়। এবং এক্ষেত্রেই ব্রেকিং উঠে আসছে গতকাল হলো না যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা এগিয়ে আনার আবেদনের শুনানি। চট্টগ্রাম বার সদস্যকে ওকালতনামা জমা দিতে বাধা ইউনুসপন্থী আইনজীবীদের। আর এই ওকালতনামা জমা না পড়ায় সওয়ালই করতে পারলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ, অর্থাৎ খারিজ হলো সেই আর্জি। রবীন্দ্র ঘোষের বক্তব্য, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী কি বলছেন শুনুন। পরে জজ সাহেব বললেন আপনার সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি এই চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে। এখন চট্টগ্রাম বারের সব লয়ার তো আমার পরিচয় নাই, আর যাদেরকে বলি তারাই রিফিউজ করছে যে তারা এই ওকালতনামা দিতে পারবে না, বিকজ তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে, এই জন্য কোনো লয়ার আসে নাই। আমি আজকে অনেক লোক রিকোয়েস্ট করলাম, অনেক লয়ারকে রিকোয়েস্ট করলাম, এবং মুসলমান যারা লয়ার আছে আমাদের বন্ধু মানুষ তাদেরকেও বললাম আমি আপনাদেরকে লিগ্যাল ফি দেব, আমি দেব, আপনারা আসুন বার অ্যাসোসিয়েশনের। ওনারা একটা লোক এই প্রভুকে সহযোগিতা করতে রাজি নয়। এখন আমি ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ জজ সাহেবকে বললাম আমি তাদের নিজেই মুভ করি, আমাকে পারমিশন দেন। জজ সাহেব আমাকে কোনো পারমিশন দিল না, আমি নাকি মুভ করতে পারবো না। তা আমি কোন অজুহাতে আমাকে মুভ করতে দিল না। আমার অত্যন্ত দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই ইট ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ ল। কমপ্লিট ভায়োলেশন অফ করে বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যিনি স্ব ইচ্ছায় মামলাটা লড়তে চাইছেন সেই বর্ষিয়া না আইনজীবী রবীন্দ্র ঘোষ। আর এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে বক্তব্য আপনাদের সামনে রাখি ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কি বলছেন শুনুন। রবীন্দ্র ঘোষকে আমি ভালোই চিনি, উনি অসম সাহসী লোক এবং বহুদিন ধরে এই নির্যাতিত হিন্দুদের সমর্থন দেবার জন্য আইনের রাস্তায় যা করা সম্ভব সমস্ত করবার চেষ্টা করেছেন। উনি চট্টগ্রাম গেছেন এমন একটা সময় যখন ওখানকার ওই জেহাদি আইনজ্ঞরা তারা অন্য সমস্ত আইনজ্ঞদের শাসিয়ে রেখেছে, তারা যেন চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে না দাঁড়ায়। তা সত্ত্বেও উনি আদালতে গিয়েছিলেন, সেই আদালতে গোলমাল করে তাকে মারধর করে হটিয়ে দেয়। কট্টর ইসলামবাদীদের বিবেক বলে কিছু থাকে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাই। বাংলাদেশে ন্যায়ের যে শাসন চলুক সেটা তারা চান না। যে শাসন ব্যবস্থা পৃথিবীর বহু ইসলামিক দেশে আছে, পাকিস্তানে আছে, সেই ব্যবস্থাই তারা এখানে প্রতিষ্ঠিত করতে চান। এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের সঙ্গে তাদের যে ভাবধারার কোনো তুলনা নেই। এবং যারা সেই ফ্যাসিবাদকেই এখানে গ্রহণ করতে চাইছেন তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। এটাই কিন্তু বাংলাদেশের একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। গোটা বিশ্ব এই মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা জানতে চাইছেন যে সত্যি চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি জেলের মধ্যে কেমন আছেন। 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, অবশেষে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি দেখা করতে পারলেন। কিন্তু দেখা করতে পারার পরও মূলত যেই তথ্যগুলো সামনে আসছে তা শুনলে সত্যি অবাক হতে হয়। কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে একজন সাধু সন্ত চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি রয়েছেন। এবং সবথেকে বড় বিষয়, চিন্ময় কৃষ্ণ দাসকে
একমাত্র সবথেকে বড় বিষয় যেটা যে লজ্জা নিবারণের জন্য যে বস্ত্র পরিধান করতে হয় সেই বস্ত্র সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। জেলে চিন্ময় প্রভুর কার্যত পূজার্চনাতে সমস্যা হচ্ছে। জেলে হিন্দু সাধুদের দুরবস্থার কথা তুলে ধরলেন রবীন্দ্র ঘোষ অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। নেই পরার মতো পর্যাপ্ত কাপড়। বাংলাদেশ প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে, এমনকি সাহায্যের আবেদন আইনজীবী রবীন্দ্র ঘোষের, তিনি নিজেই এই কথা জানিয়েছেন। শুনুন। করতে খুব কষ্ট হচ্ছে, উনি ঠিক মতো জিনিসপত্র পাচ্ছেন না। তবে উনি ওখানে ডিভিশন পেয়েছেন, উনি আমাদেরকে বললেন আমি ডিভিশন দিয়েছে আমাকে বটে, কিন্তু ওনার সঙ্গে আর দুইজন সাধু যে আছে তাদের কাপড় চোপড় পর্যন্ত নাই। কারণ কাপড় চোপড় সাপ্লাই দেওয়ার জন্য আমরা আবেদন করব যাতে করে ওনাকে কাপড় দেওয়া হয়। আমি বলেছি উনিও খুব কান্না বিজড়িত কণ্ঠে বললেন আপনি আমাকে অন্তর্মুক্ত করার চেষ্টা করুন, আমি মুক্ত হতে চাই। ভারতবর্ষ না থাকলে যেই দেশটা মুক্ত হতো না, স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচিতি গোটা বিশ্বের সামনে এনে দাঁড় করাতে পারতো না, এমনকি শিরদাঁড়া পর্যন্ত সোজা থাকতো না, সেই বাংলাদেশের মানুষ তারা কার্যত ভারত বিদ্বেষের কথা বলছেন। স্পেসিফিক্যালি জামাতি যারা, তারা ইউনুসপন্থী যারা, তারা এমনকি কট্টরপন্থীরা, তারা এই মন্তব্য করছেন, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানোর গলাবাজি ইউনুসপন্থী নেতার। অর্থাৎ এই ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানো হোক, ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি দেওয়া হোক, হুমকি দিচ্ছেন কার্যত হাস্যকর আস্ফালন সহ গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান তিনি বলছেন ভারতীয়দের লাথি মেরে বের করা হোক, ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানো হোক। গলাবাজি করতে দেখা যাচ্ছে তারেক রহমানকে। শুনুন। বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না, এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। বাংলাদেশ নিয়ে এত চিন্তা, কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো চিন্তা কি আদৌ রয়েছে? কি চাইছে বাংলাদেশ? ভারতের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে যুদ্ধ করতে চাইছে? যদি তাই হয়ে থাকে তাহলে সত্যি বাংলাদেশের সেই ক্ষমতা আছে তো? যুদ্ধ করতে চাইছে কি বাংলাদেশ? বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণে বার্তা দেওয়া হচ্ছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ তিনি এই বার্তা দিচ্ছেন, যেখানে তিনি বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশবাসীকে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে, প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দেওয়ার বার্তা দিচ্ছেন এই বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।